আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো আমরা অ্যাডমিশন যে প্রোগ্রামটা আমাদের, সেখানে তো আমরা ক্লাসে অনেক প্রবলেম তোমাদেরকে করিয়েছি। আর আহ, এই যে আমরা হচ্ছে অ্যাডভান্স লেকচার যেটা নিব, হ্যাঁ, সেটা হচ্ছে তোমরা ক্লাসের পরবর্তী যে আরো কঠিন কঠিন কিছু যদি প্রবলেম থাকে, সেটা তোমরা এখান থেকে দেখে নিতে পারবা। তো আমরা ক্লাসে সব থিওরি করে আসছি, তো আমরা এখানে আসলে থিওরির দিকে কোনো ফোকাস করব না। আমরা জাস্ট কিছু ম্যাথ দেখব। তো আমরা সবাই জানি যে হচ্ছে আমাদের অ্যাডমিশন গুলোতে, বিশেষ করে বুয়েট, রুয়েট, চুয়েট, কুয়েট, মানে স্পেশালি বুয়েটে কঠিন কঠিন কিছু ম্যাথ প্রবলেম আসে। তো ওইগুলোর জন্য আর কি একটু অ্যাডভান্স প্রিপেয়ার্ড হয়ে যাওয়া, নাথিং এলস। মানে খুব যে বেশি কঠিন, আহামরি কঠিন, যেগুলো তোমার কাজে লাগবে না একদম, এরকমটা না। আমি এমন এমন ম্যাথ সিলেক্ট করেছি যেটা তোমাদের কাজে লাগবে। তো আমরা কি দেখবো আজকে? আমরা হচ্ছে তড়িৎ রসায়নের কিছু অ্যাডভান্স প্রবলেম দেখব। হ্যাঁ, তো থিওরি যদি আমি বলি, তো থিওরি তোমাদেরকে আজকে যে ক্লাসটা, এই ক্লাসের যে থিওরি লাগবে, আমরা হচ্ছে ফ্যারাডের ল থেকেই মেনলি সব প্রবলেমগুলো দেখব। এবং আরেকটা লেকচারে আমরা হচ্ছে গ্যালভানিক সেলের প্রবলেমগুলো দেখব। ওকে, তো আজকে আমরা দেখব ফ্যারাডের লর প্রবলেমগুলো। ওকে, ফ্যারাডেজ ল। তো ফ্যারাডেজ ল আমি ক্লাসে তো পড়িয়েছি তোমাদেরকে, তাই না? ক্লাসে পড়িয়েছি, তো ক্লাসে পড়ানোর মধ্যে তোমরা জানো যে এটা কিভাবে ফাংশন করে। তোমাদেরকে আমি একটু বলে দেই, জাস্ট এক লাইনে সূত্রটা লিখে দেই। তো ফার্স্ট ল যেটা, সেটা অনুযায়ী আমরা যেটা লিখতে পারি, আমরা ভর বের করি, তাই না? একটা ইলেকট্রোলাইসিসের ক্ষেত্রে, মানে একটা তো অ্যানোড থাকে, একটা তো ক্যাথোড থাকে, তাই না? একটা অ্যানোড থাকে, একটা ক্যাথোড থাকে, মানে সেল থাকে। তো ক্যাথোডে কি পরিমাণ ভর জমা হয় সেটা আমরা মেনলি বের করি এখানে। ক্যাথোডের তো যে সঞ্চিত হয়, তাই না, ইলেকট্রন গ্রহণ করার পরে। যেমন আমি কথার কথা যদি বলি যে এটা তো না নেগেটিভ, তাহলে এটা নেগেটিভ। এটা কি? এটা যেহেতু পজিটিভ, তাহলে এটা পজিটিভ। তাহলে এই নেগেটিভের দিকে কারা যাবে? নেগেটিভের দিকে যাবে অ্যানায়ন, ক্যাটায়ন গুলো, তাই না? মনে করো Ca2+ আছে, তাহলে এই 2+ কোথায় আকর্ষিত হবে? নেগেটিভের ক্ষেত্রে। তো ক্যাটায়ন যেখানে আকর্ষিত হয় সেটাকে আমরা নাম দিই ক্যাথোড। কি বললাম? ক্যাটায়ন যেখানে আকর্ষিত হয়, দেখো পজিটিভ, এটা নেগেটিভের ক্ষেত্রে আকর্ষিত হবে। তো ক্যাটায়ন যেখানে আকর্ষিত হয় সেটাকে আমরা নাম দিই ক্যাথোড। তো ক্যাথোড যে কি করে, মনে করো এই ক্যালসিয়াম 2+, দুইটা ইলেকট্রন গ্রহণ করে কোথায় হয়ে গেল? ক্যালসিয়াম। তো এই যে ক্যালসিয়াম 2+ থেকে ক্যালসিয়াম হচ্ছে, এটা এই ক্যাথোডের গায়ে কি হয়? জমা থাকে। তো এই যে ক্যাথোডের গায়ে যে জমা হচ্ছে, ক্যাথোডে কি পরিমাণ ধাতু জমা হচ্ছে সেটা বের করার জন্য আমরা ফ্যারাডের সূত্র পড়ি, যে সূত্রটা আমরা পড়ে আসছিলাম, ডাব্লিউ ইকুয়াল টু কি? জেড কিউ আর কি। দেন আমরা জানি যে হচ্ছে কিউ হচ্ছে চার্জ, তাই না? আই ইকুয়াল টু আমরা জানি হচ্ছে কিউ বাই টি, তাই না? আই ইকুয়াল টু কিউ বাই টি, চার্জ ডিভাইডেড বাই সময়। তাহলে কিউ ইকুয়াল টু আমরা জানি হচ্ছে তড়িৎ প্রবাহ ইন্টু সময়। তাহলে আমরা লিখতে পারি জেড আই টি, এটা লিখি। তারপরে জেড যেটা, সেটাকে আমরা লিখি হচ্ছে এম ডিভাইডেড বাই ই এফ, তাই না, ইন্টু আই টি। এম কি ছিল? এম ছিল হচ্ছে আণবিক ভর বা পারমাণবিক ভর, যাই বলো না কেন। তারপরে ই ছিল কি? তুল্য সংখ্যা বা ইকুইভ্যালেন্ট নাম্বার, তুল্য সংখ্যা বা ইকুইভ্যালেন্ট নাম্বার। আর এফ ছিল হচ্ছে ফ্যারাডের, তাই না? 1 ফ্যারাড মানে হচ্ছে 96500 কুলম্ব। সো আমাদের এটাই ফর্মুলা ছিল, যে ডাব্লিউ ইকুয়াল টু এম আই টি ডিভাইডেড বাই ই এফ। ঠিক আছে, তাহলে আমরা ফর্মুলা কি পেলাম? তাহলে আমরা ফর্মুলা যেটা পেলাম সেটা হচ্ছে, দেখে নাও লাস্ট টাইম, দেন আমরা শুধু ম্যাথই করবো। আমরা ফর্মুলা পেলাম হচ্ছে এম আই টি ডিভাইডেড বাই ই এফ, এটা হচ্ছে ক্যাথোডে সঞ্চিত ভর। ওকে, এখন এই ভরটাকে যদি আমরা, এই ফর্মুলাটা তো আমরা মনে রাখবোই, তার সাথে মনে করো যে এই এমটাকে আমি এই পাশে নিয়ে আসলাম, তাহলে এটা হয়ে যাবে ডাব্লিউ বাই এম ইকুয়াল আই টি ডিভাইডেড বাই ই এফ। তাহলে এই ডাব্লিউ বাই এম কে আমরা কি লিখতে পারি? মোল সংখ্যা ইকুয়াল টু আই টি বাই ই এফ। এই আই টি বাই ই এফ মোল সংখ্যা। এখান থেকে আমরা আবার জানি যে মোল সংখ্যা যেটা, এন ইকুয়াল টু এস ভি, তাই না? ঘনমাত্রা, ঘনমাত্রা, আর এটা হচ্ছে আয়তন, এটাও আমরা জানি। তাহলে এখান থেকে ইকুয়াল টু আমরা এস ভিও লিখতে পারি।
ইকুয়াল টু আমরা আবার লিখতে পারি কি ডাব্লু বাই এম, মোল সংখ্যা মানে ডাব্লু বাই এম, ইকুয়াল টু আমরা লিখতে পারি ভি ডিভাইডেড বাই 22.4, এটা হচ্ছে এসটিপিতে, ইকুয়াল টু আমরা লিখতে পারি ভি ডিভাইডেড বাই 24.8 এসএটিপিতে, ইকুয়াল টু আমরা লিখতে পারি নাম্বার অফ অ্যাটম ডিভাইডেড বাই কি, এটা হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার, ইকুয়াল টু আমরা লিখতে পারি পিভি বাই আরটি। সো আমরা এন দিয়ে এতগুলা ফর্মুলা লিখতে পারি। তো আমাদের কখন কোনটা কাজে লাগে আমরা জানি না, সো এই হচ্ছে ব্যাপার। ওকে, আচ্ছা, তো চলো আমরা তাহলে আস্তে আস্তে দেখি। তো আমরা কঠিন ম্যাথই দেখব, আমরা সহজ ম্যাথ তো ক্লাসে দেখে আসছি। সো আমাদের এই ম্যাথটা একটু যদি তোমরা পড়ো, স্টেটমেন্টটা যে ক্রোমিয়াম মেটাল ক্যান বি প্লেটেড আউট ফ্রম অ্যান অ্যাসিডিক সলিউশন কন্টেনিং ক্রোমিয়াম অক্সাইড অ্যাকর্ডিং টু দ্য ইকুয়েশন। তো দেখো ইকুয়েশনটা বলে দিয়েছে, তো এই বলে দেওয়া ইকুয়েশনটার কারণে তোমরা এই ম্যাথটা পেরে যাবা ইজিলি। বাট এই ইকুয়েশনটা যদি বলে না দেয়, বইটা কি করবে, এই সেম ম্যাথটাই মনে করো বাংলায় লিখে দিবে, বাট এই ইকুয়েশনটা বলে দিবে না। তখন তোমাকে জারণ বিজারণ শিখতে হবে। তো যাই হোক, আগে কোয়েশ্চেনটা পড়ি। তো বলছে ক্যালকুলেট হাউ মেনি গ্রাম অফ ক্রোমিয়াম উইল বি প্লেটেড আউট বাই এত কুলম্ব। তাহলে দেখো হাউ মেনি গ্রাম, তার মানে কি চেয়েছে, ডাব্লু চেয়েছে, কার কার চেয়েছে, ক্রোমিয়ামের, ঠিক আছে, এত কুলম্ব। তো কুলম্ব মানে কি, এটা দেওয়া হচ্ছে তোমার চার্জ দেওয়া আছে, তাই না, চার্জ দেওয়া আছে। তো 1 নাম্বার কোয়েশ্চেনের সলভটা নিশ্চয়ই এরকম হবে, তুমি বুঝতেই পারছো যে ডাব্লু চেয়েছে, তাহলে ডাব্লু ইকুয়াল টু কি হবে, এম আইটি ডিভাইডেড বাই ইএফ। এখানে এম আর আইটি মানে হচ্ছে কিউ ডিভাইডেড বাই কি দিবা, ইএফ। এটুকু পারলেই তো হবে। এখন দেখো মেন কথা হচ্ছে যে কিউটা কত তোমাকে বলে দেওয়া আছে, ই কত, তুল্য সংখ্যা কত। তো ক্লাসে আমি বলেছি যে যতগুলো মানে জেনারেলি তুল্য সংখ্যা তো বলে আসছি ক্লাসে। তো জারণ বিজারণের ক্ষেত্রে কি, যতগুলো ইলেকট্রন ত্যাগ করে বা যতগুলো ইলেকট্রন গ্রহণ করে সেটাই তো হচ্ছে কি তুল্য সংখ্যা। এখন এই ইকুয়েশনটা যদি তোমাকে না বলে দেওয়া থাকতো, তাহলে কিন্তু তুমি এটার তুল্য সংখ্যা বের করতে ভালোই হিমশিম খেতা, তোমাকে যদি এটা না বলে দেওয়া থাকতো। তো না বলে দেওয়া থাকলে খুব ইজিলি তুমি বের করতে পারো। কিভাবে আমি একটু বলে দেই, যে এই ইকুয়েশনটা তো তুমি করতে পারো, জারণ বিজারণ দিয়েও আমরা শিখবো, এমনিতেও শিখবো। নর্মালি মনে করো CrO3, তো এরকম গুলার ক্ষেত্রে অক্সিজেনের জারণ সংখ্যা কত বলতো, -2, তাহলে -2 ইন্টু অক্সিজেন কয়টা আছে, 3টা, তাহলে -6। তো অক্সিজেন -6, তাহলে ক্রোমিয়াম হবে +6। ওকে, তাহলে এটা যদি কোনো কিছু না থাকে, ওকে, যদি কোনো কিছু না থাকে তোমরা এভাবে 6 দিয়ে কাজ চালিয়ে দিতে পারো, ঠিক আছে। তাহলে আমরা এম কত, ক্রোমিয়ামের এম কত, ক্রোমিয়ামের জন্য মনে রাখবা এম অফ ক্রোমিয়াম হচ্ছে 52। তাহলে এখানে আমরা দিব হচ্ছে 52 ইন্টু চার্জ কত দেওয়া 24, 24,000 ডিভাইডেড বাই ই হচ্ছে 6, এফ হচ্ছে 96500। ওকে, তাহলে আমরা এটা যদি ক্যালকুলেট করি তাহলে পেয়ে যাব আমাদের অ্যান্সার। এখানে দুইটা জিরো চলে যাচ্ছে, ক্যালকুলেটর। আচ্ছা, তাহলে আমরা যদি এখানে এই ডাটাটা বসাই দেই তাহলে আমরা অ্যান্সার পেয়ে যাব। এখন ডাটা আমরা পরে বসাচ্ছি, আগে দেখি যে এই জিনিসটাতে সমস্যা কি। এই জিনিসটা তোমরা এমনিও করে আসছো, তো এই জিনিসটাই বা আমি কেন নিলাম। তোমাদের কাছে কোশ্চেনটা ইজি মনে হতে পারে, বাট এই জিনিসটা না দেওয়া থাকলেই আমি বলে দিতে পারি 90% স্টুডেন্ট ভাই এটা পারবে না। হ্যাঁ, কেউ তুল্য সংখ্যাতে এসে সবাই গড়মিল করবে, কেউ লিখবে 2, কেউ লিখবে 3, কেউ লিখবে 5, এরকম উল্টাপাল্টা লিখবে, ঠিক আছে। তো এরকম তো লেখা যাবে না। তো চলো আমরা দেখি যে মানে যদি না দেওয়া থাকে তাহলে কিভাবে লিখবো। মনে করো আছে CrO3, তো জারণ বিজারণের ব্যালেন্সটা আমরা এভাবে করি, যে ক্রোমিয়াম আছে না, তো প্রথমে আমরা এটা থেকে ক্রোমিয়াম তৈরি হবে ক্যাথোডে না, তো ক্যাথোডে ক্রোমিয়াম ধাতু সঞ্চিত হবে। সো তুমি ক্রোমিয়াম লিখে দিবা, ক্রোমিয়াম লিখেছো। তো এখন প্রথম কাজ হচ্ছে কি, অ্যাটমিক ব্যালেন্স উইদাউট অক্সিজেন, অক্সিজেন ছাড়া আমরা অ্যাটমিক ব্যালেন্স করব। তো অক্সিজেন ছাড়া দেখো তো ক্রোমিয়াম কয়টা আছে এখানে,
একটা, ওইখানেও একটা, সো ব্যালেন্স করার কিছু নাই, সো ব্যালেন্স হয়ে আছে। এবার আমরা অক্সিজেন ব্যালেন্স করব কিভাবে, এই পাশে জয়টা অক্সিজেন আছে ওই পাশে তো এটা পানি যোগ করব, এই পাশে তো অক্সিজেন নাই, তাহলে এই পাশে আমরা কয়টা অক্সিজেন আছে, এই পাশে 3টা, তাহলে এখানে আমরা পানি যোগ করব, 3 অণু পানি, তাহলে 3 অণু অক্সিজেন এখানে হয়ে গেল। আচ্ছা এখানে হাইড্রোজেন এক্সট্রা চলে আসছে 3 দুগুণা 6টা, এজন্য আমরা এখানে যোগ করব 6টা H+, ওই যে অ্যাসিডিক মিডিয়াম বলেছে যে 6টা H+। এবার আমরা কি করব, চার্জ ব্যালেন্স করব, কি চার্জ ব্যালেন্স। তো চার্জ ব্যালেন্স দেখো তো এই পাশে কোনো চার্জ আছে, পজিটিভ বা নেগেটিভ, কোনো চার্জ নাই, কিন্তু এই পাশে দেখো 6টা প্লাস আছে, তো ওই পাশে চার্জ আমার 0, এই পাশে আমার চার্জ হচ্ছে 6টা প্লাস, তাহলে এই পাশেও আমাকে 0 করতে হবে, তাহলে 0 করতে গেলে এই পাশে 6টা মাইনাস আসতে হবে, তো 6টা মাইনাস আনার জন্য আমরা 6টা ইলেকট্রন যোগ করে দিব। এইভাবে আমরা খুব ইজিলি চার্জ ব্যালেন্স করে ফেলতে পারি, চার্জ ব্যালেন্স করে ফেলতে পারি খুব ইজিলি। সো এটা তোমরা মনে রাখতে পারো। সো এখান থেকে আমরা এখন লিখে দিব কি, আমাদের W = কি লিখব, MIT বাই EF, তাহলে MQ বাই EF, তাহলে E কত পেলাম, E হচ্ছে 6, 6টা ইলেকট্রন, E হচ্ছে 6। তাহলে ডাটাগুলো বসিয়ে দাও, M হচ্ছে 52 ইন্টু 24,000 24000 ডিভাইডেড বাই E হচ্ছে 6 ইন্টু 96500। সো এইভাবে তোমরা চার্জ ব্যালেন্স ইলেকট্রন ব্যালেন্সটা শিখে নিবা। আমাদের অ্যান্সার আসে 52 ইন্টু 24000 ডিভাইডেড বাই 6 ইন্টু 96500। সো অ্যান্সার আসে হচ্ছে 2.15 গ্রাম, 2.15 গ্রাম কি ক্রোমিয়াম কি হবে, ক্যাথোডে সঞ্চিত হবে। মানে তোমার ওই যে ইলেকট্রোড যেটা দেখেছিলে না, আমরা ইলেকট্রোড দেখিয়েছিলাম, ওই ইলেকট্রোডের ক্যাথোডে এই পরিমাণে সঞ্চিত হবে। আচ্ছা, তো এবার আমরা যদি দেখি যে আমাদের এইখানে 2 নম্বর প্রশ্নতে কি বলে, তো 2 নম্বর প্রশ্ন বলে হাউ লং ইট উইল টেক টু প্লেট আউট 1.5 গ্রাম অফ ক্রোমিয়াম ইউজিং 12.5 অ্যাম্পিয়ার কারেন্ট। সো এটা খুবই ইজি, মানে যেটা বলছে যে তোমার এই প্রসেসে তো তোমার এই যে প্রসেস, এই প্রসেসে কি হলো দেখো, এই প্রসেসে 2.15 গ্রাম আসলো, সেটা তো আলাদা কথা, বাট যদি যদি কি হতো, যদি তোমার এত অ্যাম্পিয়ার কারেন্ট দেওয়া হতো এবং এত গ্রাম তুমি আনতে চাচ্ছ, এর বেশি তুমি নিতে চাচ্ছ না, তাহলে কি পরিমাণ কারেন্ট লাগবে, তো এটা একদমই ইজি, এটা একদমই ইজি। এখন তো আমরা ই জানি তাই না, তাহলে 2 নাম্বার কোশ্চেন আমাদের বের করতে হবে টাইম। তাহলে আমরা জানি যে W = MIT ডিভাইডেড বাই EF, তাহলে টি কত হবে, তাহলে টি ইকুয়াল হচ্ছে WEF ডিভাইডেড বাই MI। তো W কত, 1 পয়েন্ট কত গ্রাম ছিল বলো তো, 1.5 গ্রাম ছিল, তাহলে 1.5, ই কত, ই হচ্ছে 6, আসলে এই ইটাই হচ্ছে এই কোশ্চেনের ফ্যাক্টর, নাথিং এলস, ই পেরে গেলেই হয়ে যায়। এই ফ্যারাডের প্রশ্নগুলো এরকম যে ই জানলেই তুমি সবগুলো করে ফেলতে পারবা, তোমার আর অন্য কিছু জানতে হয় না, ইনটু 96500। ওকে, দেন আমরা ভাগ দিব, ডিভাইডেড বাই কত, এম কত, এম হচ্ছে 52 ইন্টু আই হচ্ছে 12.5। সো যদি তোমরা এটা ক্যালকুলেট করো তাহলে সময়টা পেয়ে যাবে, 52 ইন্টু 12.5, সো কত 1336.15 এত সেকেন্ড। তো তোমরা এখানে যে সময়টা পাবা সেটা কিন্তু সেকেন্ডে পাবা, এই হচ্ছে অ্যান্সার। কোয়েশ্চেন খুবই ইজি, বাট আমাদের এখানকার আমরা কি শিখলাম, আমরা শিখলাম মেনলি এই ব্যালেন্সটা। হ্যাঁ, তোমরা জারণ বিজারণ যারা পড়ে আসছো এই ব্যালেন্স আমি করিয়েছি, হ্যাঁ, এবং ইভেন অ্যাডমিশন লেকচারেও কিন্তু আমি এই জারণ বিজারণ করিয়েছি। সো যাই হোক, হ্যাঁ, এটা আমাদের আইআইটিতে আসা একটা কোশ্চেন ছিল, কোনো একটা বছর আসছিল আইআইটিতে। যাই হোক, তো আমরা আইআইটির আরেকটা কোশ্চেন দেখব। হ্যাঁ, তোমরা আইআইটি, আচ্ছা আইআইটির সব কোশ্চেনই যে ফেলে দেওয়ার মতো তা না, আমাদের জন্য অনেক আইআইটির কোশ্চেন কাজের না, হ্যাঁ, কারণ আমাদের অত ডিফিকাল্টি লেভেল নাই, তবে আইআইটির কিছু কিছু কোশ্চেন আমাদের জন্য কাজের, কনসেপচুয়াল যেগুলো যেগুলো আমাদের কনসেপ্টের সাথে মিলে যায়। সো দেখো এই কোশ্চেনটা বলছে ইন আ ফুয়েল সেল হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন react to produce electricity
ফুয়েল সেলে তাহলে কি হচ্ছে, হাইড্রোজেন আর অক্সিজেন কি হচ্ছে, রিঅ্যাক্ট টু প্রডিউস ইলেকট্রিসিটি। ইন দ্য প্রসেস হাইড্রোজেন গ্যাস ইজ অক্সিডাইজড অ্যাট দ্য অ্যানোড, তাহলে হাইড্রোজেন গ্যাস কোথায় অক্সিডাইজড হবে, অ্যানোডে, ওকে, অ্যান্ড অক্সিজেন অ্যাট ক্যাথোড। দেন বলছে এত লিটার, তোমার তাহলে ফোকাস পয়েন্ট হচ্ছে এত লিটার হাইড্রোজেন অ্যাট এসটিপি, কিসে, এসটিপিতে, রিঅ্যাক্ট ইন 15 মিনিটস, সময় পেয়ে গেলা। হোয়াট ইজ দ্য এভারেজ কারেন্ট প্রডিউসড, তার মানে তোমার কাছে কি চাচ্ছে, কারেন্ট প্রডিউসড, আই চাচ্ছে, আই, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ আই। সো কোয়েশ্চেনটা পড়ে অনেক বড় 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 মনে হইলো, এতটা কিছু না, তোমাকে রিয়াকশন আবার করে দেওয়া আছে, সো রিয়াকশন করে দেওয়া থাকলে তো কোনো প্যারাই নাই। তো এখানে হাইড্রোজেনের ক্ষেত্রে দেখো ইলেকট্রন কয়টা, 2টা ইলেকট্রন, ঠিক আছে, তাহলে হাইড্রোজেনের এখানে 2টা ইলেকট্রন তুমি পাচ্ছ, তাহলে তুল্য সংখ্যা এখানে তুমি কত ধরবা, অবভিয়াসলি তুমি এখানে 2 ধরবা। তো আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে লিটারে দেওয়া আছে, তা আমরা ফর্মুলা জানি যে হচ্ছে n ইকুয়াল টু IT ডিভাইডেড বাই EF ইকুয়াল V ডিভাইডেড বাই 22.4, এটা আমরা জানি, তাই কি না, হ্যাঁ। আচ্ছা, আবার আমরা যেটা জানি যে W ইকুয়াল টু W বাই M, হ্যাঁ, এটা ইকুয়াল টু আবার আমরা জানি কি W ডিভাইডেড বাই M, এই তো আমরা জানি, ওকে। আচ্ছা, সো এটা যেহেতু আমরা জানি, সো এখান থেকে আমাদেরকে যেটা কাজ করতে হবে, আমাদের কাছে কি চেয়েছে, আমরা দেখি কারেন্ট বের করতে চেয়েছে। তো খুব ইজিলি এখান থেকে কারেন্ট বের করা যাবে, মানে খুব একটা কঠিন কিছু না, এই 2টা জায়গা থেকে আমরা ইউজ করলে কারেন্ট বের হয়ে যাবে। যেখানে আমরা ই এর মান কত নিব, ই এর মান আমরা এখানে 2 নিব, ই এর মান আমরা এখানে 2 নিব। তাহলে চলো আই টি তাহলে কি হবে, না কি চেয়েছে, আই না টি, দেখো তো একটু, কারেন্ট, তাহলে আই বের করব, তাহলে আই ইকুয়াল VEF ডিভাইডেড বাই 22.4 ইন্টু কত আসে, টি, তাহলে ভি কত, ভি হচ্ছে 67.2, তাই না, 67.2 ইন্টু ই হচ্ছে 2 ইন্টু এফ কত 96500 ডিভাইডেড বাই 22.4 ইন্টু টি হচ্ছে 15 মিনিট, তাহলে এটাকে সেকেন্ডে করার জন্য 60 দিয়ে গুণ দিয়ে দিলাম, তাহলে এই হয়ে যাবে সময়। তোমরা এখান থেকে বের করে ফেলতে পারবা কারেন্টটা। বাট তুমি যদি এটা চাও যে তুমি একটু অন্যভাবে করবা, হ্যাঁ, তো তুমি অন্যভাবে করতে পারো। তুমি অন্যভাবে কিভাবে করতে পারো, যে W বাই M ইকুয়াল তুমি জানো V ডিভাইডেড বাই 22.4, সো তুমি চাচ্ছ ডাব্লুটা আগে বের করতে, তাহলে ডাব্লু হচ্ছে 67.2 ডিভাইডেড বাই 22.4 ইন্টু এম, এমটা ওই পাশে গুণ হয়ে যাবে, ইন্টু 2, তাহলে তুমি এখান থেকে পাবা 6 গ্রাম, তাহলে ডাব্লু পাবা 6 গ্রাম। তো তুমি কি জানো, ডাব্লু ইকুয়াল টু MIT ডিভাইডেড বাই EF, MIT ডিভাইডেড বাই EF। তো তুমি যদি এখান থেকে করো তাহলে আই দরকার, তাহলে আই ইকুয়াল টু WEF ডিভাইডেড বাই MI, WEF ডিভাইডেড বাই MT, তাই না, MT, W কত 6, E কত 2, F কত 96500 ডিভাইডেড বাই M কত 2, T হচ্ছে 15 ইন্টু 60, 2 কাটা যায়, ওকে, 2 কাটা যায়। সো তুমি ওভারঅল ক্যালকুলেশন করে দেখবা যে 2টা ক্ষেত্রেই কিন্তু আমাদের ভ্যালুটা সেম আসে। আমি করে দেই, 67.2 ইন্টু 2500 ডিভাইডেড বাই 22.4 ইন্টু 15 ইন্টু 60, এটা আসে 643.33 অ্যাম্পিয়ার, ওকে। সো এই হচ্ছে আমাদের অ্যান্সার, বোঝা গেছে তাহলে। সো আমরা কিন্তু এটা পেয়ে গেলাম। আচ্ছা, এবার দেখো আমাদের পরবর্তী আর একটা কোশ্চিন। সো এই কোশ্চিনগুলো কিন্তু খুব একটা কঠিন না, আমরা ক্লাসে যা পড়ে আসছি তাই, অলমোস্ট সেম, বাট একটু কিছু ট্রিক্স আছে যেগুলো হয়তো বা ক্লাসে বলতে গেলে অনেক লেন্দি হয়ে যেত ক্লাসটা,
তো ওই ক্লাসটা যাতে লেন্দি না হয়, আর অনেকে দেখা যাচ্ছে এই ট্রিকি ম্যাথগুলো করতে চায় না, জাস্ট উপর উপর করতে চাই। তো যারা একদম অ্যাডভান্স প্রিপেয়ার হতে চাও তাদের জন্যই কিন্তু মেনলি এই জিনিসটা। ওকে, আচ্ছা, বলছে এত ওয়াট এবং এত ভোল্ট কি ইনসেন্ডিসেন্ট ল্যাম্প ইজ কানেক্টেড। তার মানে তোমার যে ল্যাম্প আছে একটা, তো এগুলো দেখে আবার ভয় পাওয়া যাবে না, ভয় পেলেই কিন্তু শেষ। এত ওয়াট আর এত ভোল্ট, ঠিক আছে, ল্যাম্প ইজ কানেক্টেড ইন সিরিজ উইথ অ্যান ইলেকট্রোলাইট সেল কন্টেনিং ক্যাডমিয়াম সালফেট। তাহলে কি দেওয়া হয়েছে? ক্যাডমিয়াম সালফেট। তো ক্যাডমিয়াম সালফেট কি? ক্যাডমিয়াম সালফেট হচ্ছে CdSO4, তাই না? এই হচ্ছে ক্যাডমিয়াম সালফেট। তো ক্যাডমিয়াম সালফেটে কি আছে বলতো? ক্যাডমিয়াম সালফেটে কিন্তু আছে Cd2+। এই Cd2+ কি করবে? দুইটা ইলেকট্রন গ্রহণ করে এটা ক্যাডমিয়াম ধাতু প্রডিউস করবে। তাহলে দুইটা ইলেকট্রন, তাহলে এখানকার ই হচ্ছে কিন্তু 2। আচ্ছা, আপাতত এটুকু মাথায় রাখো। What weight of cadmium will be deposited by the current flowing for 10 hour? তার মানে আমার কাছে এখানে কিছু ইনফরমেশন আগে নোট করে নিতে হবে। কি কি ইনফরমেশন আমার কাছে দেওয়া আছে আমরা একটু জানতে চাই। টাইম দেওয়া আছে 10 আওয়ার্স, টাইম হচ্ছে 10 আওয়ার্স। তো 10 আওয়ার্স মানে কত সেকেন্ড? 10 ইন্টু 3600, তাই না? 1 ঘন্টায় 3600 সেকেন্ড, তাহলে এত সেকেন্ড। ওকে, সো আমরা কিন্তু সেকেন্ড পেয়ে গেলাম। এবার আমাদের কি জানা? ডাব্লু বের করতে হবে। তো ডাব্লু বের করতে গেলে ফর্মুলাটা আগে আগে তুমি লিখে নাও না। কি ফর্মুলা, কি কি লাগবে? ডাব্লু ইকুয়াল টু MIT ডিভাইডেড বাই EF। এম তোমার জানা, এম কত? এম হচ্ছে ক্যাডমিয়ামের জন্য মনে রাখবা 112.4। তো এটা মনে রাখতে হবে, বা দেখা যাচ্ছে বুয়েটে কোশ্চিন আসলে এটা তোমাকে দিয়ে দিতেও পারে। ওকে, আচ্ছা, তারপরে আই তো জানা নাই, টি জানা, ই কত? ই হচ্ছে 2, এফ হচ্ছে জানো এটা 96500, তাই না? এবার টি আইটা লাগবে, তো আগে আই বের করতে হবে, তারপরে ডাব্লু। ঠিক আছে, আই কত? তো দেখো পি দেওয়া আছে আর ভি দেওয়া আছে। তো তুমি একটা জিনিস জানো যে পি ইকুয়াল টু হচ্ছে ডাব্লু ডিভাইডেড বাই টি। পি ইকুয়াল টু হচ্ছে ডাব্লু ডিভাইডেড বাই টি। আর তুমি জানো একটা ফর্মুলা বিভবের ক্ষেত্রে, ভোল্টের ক্ষেত্রে, যে ভি ইকুয়াল ডাব্লু বাই কিউ, কাজ ভাগ চার্জ, তাই না? তাহলে ডাব্লু ইকুয়াল টু কি হবে? ভি ইন্টু কিউ। ভি হচ্ছে বিভব ভোল্ট, আর কিউ হচ্ছে চার্জ, তাই না? তো এই ডাব্লু ইকুয়াল টু তুমি এখানে কি লিখতে পারো? ভি ইন্টু কিউ মানে কি লিখতে পারো? কিউ ইকুয়াল টু আই ইন্টু টি, সময় ইন্টু কারেন্ট, তাই না? তাহলে তুমি যেটা করতে পারো, ডাব্লু এর জায়গায় লিখে দাও VI ইন্টু টি ডিভাইডেড বাই টি। তাহলে তুমি এখানে যেটা করতে পারো, এইটি কেটে দাও, তাহলে কি থাকে? VI। এত কাহিনী করার দরকার ছিল না, তোমরা ফিজিক্সের পাওয়ারের সরাসরি ফর্মুলা জানো, P ইকুয়াল VI, জানো না? জানো। তাহলে তোমরা এখান থেকে লিখতে পারো যে I ইকুয়াল কি? P ডিভাইডেড বাই ভি। তো পি কত বলো তো? 100 ওয়াট ডিভাইডেড বাই ভোল্টেজ কত? 110। তাহলে তোমার এই আই হবে 10/11। সো তুমি কিন্তু আই পেয়ে গেলা। সো আই যদি পেয়ে যাও, তো তখন তো তোমার ভাই ম্যাথের কোনো ঝামেলাই থাকলো না। ওকে, তোমার কোনো ঝামেলা থাকলো? আর যদি তুমি আই পেয়ে যাও, কোনো ঝামেলা নাই। তাহলে আই হচ্ছে 10/11। সো তুমি এখান থেকে তুমি বের করে ফেলতে পারো। এম এর মানটা তুমি বসিয়ে দাও। এম এর মান হচ্ছে 112.4, 112.4। আই হচ্ছে 10/11 ইন্টু টি হচ্ছে কত? 10 ঘন্টা, তাহলে 10 ইন্টু 3600 ডিভাইডেড বাই ই কত? 2 ইন্টু 96500। ওকে, সো তোমরা কিন্তু এইভাবে ক্যালকুলেট করে নিতে পারো। সো খুব যে কঠিন তা কিন্তু না, বাট এই যে এই জায়গাটা দেখে অনেকে ঘাবড়ে যাবে, হাই হাই আমি তো ফ্যারাডের সূত্র পড়ে আসছি, আমি তো ওয়াট পড়ি নাই, ভোল্ট পড়ি নাই, আমি শুধু কারেন্ট পড়ে আসছি। তো কারেন্টের সাথে তো পাওয়ার, ভোল্টেজ, এই জিনিসগুলো রিলেটেড।
সো তুমি যে শুধু কেমিস্ট্রির বেসিকটা শুধু কেমিস্ট্রিতেই কাজে লাগাবে তা না, ফিজিক্সের বেসিক থেকেও কেমিস্ট্রি আসতে পারে, ম্যাথমেটিক্সের বেসিক থেকেও কেমিস্ট্রি কাজে লাগতে পারে। হ্যাঁ, সো এই হচ্ছে আমাদের এই ম্যাথটা। এটা ক্যালকুলেট করলেই কিন্তু তুমি এখান থেকে কি পরিমাণ ক্যাডমিয়াম ডিপোজিট হয়েছে সেটা পেয়ে যাবা। ওকে, আচ্ছা, তাহলে আমরা পরবর্তী ম্যাথে যাই। খুবই ইজি একটা ম্যাথ, খুবই ইজি একটা ম্যাথ, এবং এরকম ম্যাথগুলো বুয়েটের রিসেন্টলি খুব আসে। তো এই যে এই ম্যাথগুলোই কিন্তু বুয়েট, মানে বলা যায় যে হচ্ছে মানে কপি না, কপি বললে ভুল হবে, এটা কপি বললে ভুল হবে, বলা যায় যে বুয়েট যেখান থেকে ম্যাথগুলো মানে আইআইটি যেখান থেকে ম্যাথগুলো দেয় যে বই থেকে, বুয়েটও সেই বইগুলো ফলো করে। তো তুমি আমি শেষে দেখাবো যে এরকমই সেম একটা ম্যাথ কিন্তু বুয়েটে আসছে। তো এই ম্যাথটা কি একটু কনসেপচুয়ালি বুঝতে হবে। বলছে যে একটা কারেন্ট এত অ্যাম্পিয়ার ইজ পাসড ফর 6 আওয়ার্স। তো তুমি ডাটাগুলোতে ফোকাস করবা। এত অ্যাম্পিয়ার কারেন্ট পাসড ফর 6 আওয়ার্স বিটুইন নিকেল ইলেকট্রোড ইন এত লিটার অফ আ 2 মোলার সলিউশন। সো এবার ঘনমাত্রা চলে আসছে। হ্যাঁ, আবার নিকেল নাইট্রেট, হোয়াট উইল বি দ্য মোলারিটি অফ সলিউশন এট দ্য এন্ড অফ ইলেকট্রোলাইসিস। একটু কনসেপ্ট বুঝো, আমরা একটু আগে কনসেপ্ট বুঝে আসি। কনসেপ্ট 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 হচ্ছে যে তোমার এইখানে একটা পাত্র আছে, মনে করো এই হচ্ছে তোমার সেই পাত্র যেখানে নেওয়া হচ্ছে নিকেল নাইট্রেট। তো নিকেল নাইট্রেট নিলে কি থাকবে বলো তো, Ni2+ আর NO3-, এই তো থাকবে নিকেল নাইট্রেটের মধ্যে, তাই না? ওকে, ভালো কথা। সো তোমার দুইটা ইলেকট্রোড তুমি এখানে নিয়ে ফেললা, দুইটা ইলেকট্রোড নিয়েছো, এইভাবে অ্যানোড ক্যাথোড তুমি দিয়ে দিয়েছো। এটা মাইনাস, তাহলে মাইনাস, এই পাশে এটা পজিটিভ, তাহলে নিকেল 2+ যাবে এইখানে আর NO3- যাবে এখানে। তাহলে ক্যাটায়ন যেখানে যাচ্ছে সেটা হচ্ছে ক্যাথোড, অ্যানায়ন যেখানে যাচ্ছে সেটা হচ্ছে অ্যানোড। তো তোমার এই যে দ্রবণটা, এই যে দ্রবণ নিকেল সালফেটের এই যে দ্রবণ, এই দ্রবণের একটা ঘনমাত্রা আছে, ইনিশিয়াল একটা ঘনমাত্রা আছে, ইনিশিয়াল মোলারিটি। ইনিশিয়াল মোলারিটি আছে কিনা? হ্যাঁ, ইনিশিয়াল মোলারিটিটা এখানকার হচ্ছে কত বলে দিয়েছে দেখি, 2 মোলার। ইনিশিয়াল মোলারিটি বলে দিয়েছিল 2 মোলার, 2 মোলার। এখন যত সময় যাবে, যত সময় যাবে এই নিকেলগুলো কি হবে ভাই বলো না? এই নিকেলগুলো তো এই ক্যাথোডে জমা হতে থাকবে, নিকেলগুলো ক্যাথোডে জমা হতে থাকবে, এই নাইট্রেটগুলো সবসময় এখানে জমা হতে থাকবে, এটাই তো হবে। তো নিকেল যদি তোমার এই দ্রবণ থেকে নিকেল যদি বারবার বের হয়ে আসে তাহলে ঘনমাত্রা কমে যাবে না? অবশ্যই কমবে। তার মানে ওই যে নিকেল যেটা তুমি দেখতে পাচ্ছ নিকেল 2+, ওই নিকেল 2+ কি করবে, দুইটা ইলেকট্রন গ্রহণ করে, এই যে এটা তো ইয়া ছিল, অ্যাকুয়াস ছিল, ঠিক আছে, এখান থেকে নিকেল সলিড হয়ে যাবে, তাহলে তো এখানে ঘনমাত্রা কমে যাবে। তো এই কতটুকু ঘনমাত্রা পরিবর্তন হবে সেটাই তোমাকে কোশ্চিনে বের করতে বলেছে। তুমি কোশ্চিনটা যদি একটু ভালো মতো দেখো, যে হোয়াট উইল বি দ্য মোলারিটি অফ দ্য সলিউশন এট দ্য এন্ড অফ ইলেকট্রোলাইসিস। মানে আগে তোমার যে মোলারিটি ছিল পরে তোমার সেই মোলারিটি কিন্তু থাকবে না। তো এই কনসেপ্টগুলো কিন্তু আমাদের বইয়ে নাই, তবে আমরা পড়াই অ্যাডমিশনের সময় এগুলো, আর এবং বুয়েটে এগুলো আসে। সো তোমার এখানকার ইনিশিয়ালি একটা ঘনমাত্রা দেওয়া আছে, ইনিশিয়ালি একটা ঘনমাত্রা তোমার এখানে দেওয়া আছে, আর ইনিশিয়ালি তোমার এখানকার এই ভলিউমটা দেওয়া আছে, এই আয়তনটা দেওয়া আছে। তাহলে ভলিউম হচ্ছে 0.5 লিটার। ওকে, তার মানে তোমার এখানকার S1 জানা, V1 জানা বা V1, ঠিক আছে, আচ্ছা ভি লিখো যাও, ভি। আয়তনটা কিন্তু চেঞ্জ হবে না, আয়তনটা কিন্তু চেঞ্জ হবে না, এখানে আয়তনটা সেম থাকবে দ্রবণে, কিন্তু নিকেলের পরিমাণ মানে দ্রবণে যে নিকেলটুকু আছে ওই নিকেল কমতে থাকবে। তার মানে আয়তন সেম থাকবে, দ্রবণের আয়তন সেম, কিন্তু নিকেল বের হয়ে যাচ্ছে, যে কারণে ঘনমাত্রা কমে যাচ্ছে। কথার কথা যে তোমার 100 ml পানি
ওইখানে 80 গ্রাম চিনি দেওয়া ছিল, তাহলে একরকম ঘনমাত্রা হলো। এখন ওইখান থেকে যদি 20 গ্রাম চিনি বের হয়ে যায়, কোনোভাবে বের হয়ে যায়, তাহলে এখন ওই 100 গ্রামের 100 লিটার বা 100 ml পানির মধ্যে 100 ml পানি ধরো, তাহলে 80 গ্রাম চিনি ছিল, এখন 60 গ্রাম আছে, তার মানে ঘনমাত্রা কি হয়েছে, কমে গেছে। সো এখানেও তাই হবে, আয়তনটা সেম থাকবে। তো আমরা যেটা করব এখানে, যে কি পরিমাণ নিকেল বের হয়ে গেছে সেটা আমরা বাদ দিয়ে দিব। কি পরিমাণ নিকেল বের হবে বলো তো? এই যে একটা তো থাকবে ইনিশিয়াল মোল, এখান থেকে কি পরিমাণ নিকেল বের হয়ে গেছে সেটা বাদ দিব। তো নিকেল যে পরিমাণ বের হচ্ছে সেটা হচ্ছে আইটি ডিভাইডেড বাই ইএফ, তাই না? আইটি ডিভাইডেড বাই ইএফ মানে ইলেকট্রোলাইসিস করলে তো এত পরিমাণ মোল বের হয়ে যায়, এটাই হচ্ছে আমাদের এন ড্যাশ। ঠিক আছে, এন ড্যাশ হচ্ছে কি এন ইনিশিয়াল মাইনাস আইটি বাই ইএফ। তো এন ড্যাশ সমান এন ইনিশিয়াল কত? এন ইনিশিয়াল হচ্ছে তোমার কি মনে আছে না, এস ইকুয়াল টু কি এন বাই ভি, মোল ভাগ আয়তন, তাহলে এন হচ্ছে এস ভি। তো এই যে তোমার ইনিশিয়াল ঘনমাত্রা দেওয়া, ইনিশিয়াল আয়তন দেওয়া, তাহলে এটা হবে কি এস ইনিশিয়াল ইন্টু ভি মাইনাস আইটি বাই ইএফ। তাহলে এটা তো আমরা পেলাম মোল, এটা কি আমার, এটা হচ্ছে ফাইনাল মোল। ইলেকট্রোলাইসিস শেষের পরে, শেষে মোল। তো ঘনমাত্রা কি হবে? তো আমরা জানি যে এস ফাইনাল, এটা হচ্ছে এস ইনিশিয়াল, তাহলে এস ফাইনাল হবে এন ড্যাশ ভাগ আয়তন। তাহলে এন ড্যাশ কত? এন ড্যাশ হচ্ছে এস ইনিশিয়াল ভি মাইনাস আইটি বাই ইএফ ডিভাইডেড বাই কত, ভি। সো তুমি এইভাবে এই ফর্মুলা ইউজ করে কি বের করতে পারো, ফাইনাল ঘনমাত্রা। কি করব, আগের মোল ইন্টু আয়তন মাইনাস আইটি বাই ইএফ ডিভাইডেড বাই ভি। তো এটাই আমরা এখন করব। দেখো খুবই ইজি। হোয়াট উইল বি দ্য মোলারিটি অফ সলিউশন এট দ্য এন্ড অফ দ্য ইলেকট্রোলাইসিস? তো কি বের করতে হবে, এস ড্যাশ। তাহলে এস ড্যাশ কত হবে, এন ইনিশিয়াল মাইনাস এন, ঠিক আছে, এন কতটুকু ডিপোজিট চলে যাচ্ছে সেটুকু, ডিভাইডেড বাই আয়তন। তো এন ইনিশিয়াল কত ছিল, হচ্ছে এস ইনিশিয়াল ইন্টু ভি মাইনাস এন কত যতটুকু চলে যাচ্ছে সেটা হচ্ছে আইটি ডিভাইডেড বাই ইএফ ডিভাইডেড বাই ভি। তো এস ইনিশিয়াল কত বলো, 2 ইন্টু আয়তন কত 0.5 মাইনাস আই কত, আই হচ্ছে 3.7 ইন্টু 6 ঘন্টা, তাহলে 6 ইন্টু 3600, তাই না, 1 ঘন্টায় 3600 সেকেন্ড, ডিভাইডেড বাই ইএফ। তো ই কত, নিকেল 2 প্লাস ছিল, তাহলে 2 ইন্টু 96500। এটাকে ভাগ দিব কত দিয়ে, এটাকে ভাগ দিব আয়তন দিয়ে। আমাদের আয়তন কত ছিল, 0.5। তো এটা ক্যালকুলেশন করলে না তুমি হচ্ছে এস ফাইনাল পেয়ে যাবা। তাহলে এস ফাইনাল কত আসে, ক্যালকুলেট করো একটু। চলো আমি ক্যালকুলেট করি তোমাদের সাথে সাথে। 2 ইন্টু 0.5 মাইনাস 3.7 ইন্টু 6 ইন্টু 3600 ডিভাইডেড বাই 2 ইন্টু 96500 ডিভাইডেড বাই 0.5। তাহলে এটা আসে হচ্ছে 1.17 মোলার। সো খেয়াল করে দেখো, তোমার আগের ঘনমাত্রা ছিল 2 মোলার, এখনকার ঘনমাত্রা হয়ে গেছে 1.17 মোলার। সো আমরা যেটা বলেছিলাম যে থিওরিতে যে ঘনমাত্রা কমে যাবে, সো আমাদের ঘনমাত্রা কিন্তু কমে গিয়েছে। এটা নিয়ে চিন্তার কোনো কারণ নাই যে ঘনমাত্রা কমলো কিনা। সো এই কনসেপ্টটুকু আমরা হয়তো বা ইয়াতে দেখি নাই, মেন ক্লাসে দেখি নাই অত ডিটেলসে, বাট এখানে আমরা ডিটেলসে দেখিয়ে দিলাম। ওকে, আচ্ছা আচ্ছা, অনেক তো আমরা বিদেশি ম্যাথ দেখলাম, এবার একটু দেশি ম্যাথে আসা যাক। হ্যাঁ, তো দেশি ম্যাথের ক্ষেত্রে আমি একটু তোমাদেরকে বুয়েটের এই ম্যাথটা দেখা, এই যে এই ম্যাথটা বুয়েটে আসছিল। ঠিক বুয়েটে কি সিকের বুয়েটে আমার মনে নাই, তবে আসছিল কোনো একটা অ্যাডমিশনে। বলছে এত ml এত মোলার Cu2+ ক্যাথোড দ্রবণে 2 অ্যাম্পিয়ার তড়িৎ
30 মিনিট চালনা করলে দ্রবণের ঘনমাত্রা কত হবে? তার মানে কিন্তু ওই সেম জিনিস। তুমি ইলেকট্রোলাইসিস করলে কপার কি হবে? এই যে কপার 2+ আছে, এই কপার 2+ ক্রমান্বয়ে কি হবে? ইলেকট্রন গ্রহণ করে কোথায় চলে যাবে? কপার ধাতু হিসেবে ক্যাথোডে জমা হবে, তাই না? তার মানে ঘনমাত্রা কমবে। তো আমরা কি বলেছিলাম? ঘনমাত্রা কমার ক্ষেত্রে আমাদের ফর্মুলা কি ছিল মনে আছে? এস ফাইনাল ইকুয়াল টু হবে কি? এন ইনিশিয়াল মাইনাস কি পরিমাণ এন চলে যাচ্ছে ডিভাইডেড বাই টোটাল আয়তন। তো আমাদের এন ইনিশিয়াল হচ্ছে এস ইনিশিয়াল ইন্টু ভি মাইনাস এন কত? আইটি ডিভাইডেড বাই ইএফ, তাই না? তারপরে ডিভাইডেড বাই হচ্ছে আয়তন। এস ইনিশিয়াল কত বলো তো? 0.25, সরি 0.5। এটা লিটারে করে নাও, তাহলে 0.2 লিটার, তাহলে 0.2 মাইনাস আই কত? দেখো 2 অ্যাম্পিয়ার, তাহলে আই হচ্ছে 2, টি কত? 30 মিনিট, তাহলে 30 ইন্টু 60। ই কত? ই হচ্ছে 2 ইন্টু 96500 ডিভাইডেড বাই টোটাল আয়তন হচ্ছে 0.2। ওকে, তাহলে তুমি যদি এটা ক্যালকুলেট করো তাহলে কিন্তু পেরে যাবা। সো এটা মোটেও ইজি না, অনেকের কাছে ইজি মনে হইতে পারে, বাট আমি জানি এখানে অনেক স্টুডেন্ট আছে যারা এটা করো নাই এখনো। ডিভাইডেড বাই 0.2, সো এটা আসে 0.4। সো ফাইনাল মোলারিটি যেটা SF কত আসে? 0.407 মোলার। ওকে, সো আমার ঘনমাত্রা কিন্তু আলটিমেটলি কি হচ্ছে? কমে যাচ্ছে, তাই না? সো এই হচ্ছে আমাদের এই ম্যাথটা। এবার আমরা দেখি, দেখো এই ম্যাথগুলো, তো এই ম্যাথগুলো আমি হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর ক্লাসে করিয়েছি, বাট যারা হচ্ছে ডিইউ প্লাস জিএসটি তাদের কিন্তু এই ম্যাথটা করানো হয় নাই। সো ডিইউ প্লাস জিএসটি যারা আছো তাদের এই টাইপের ম্যাথগুলো তো করতে হবে। বলতে গেলে ইঞ্জিনিয়ারিং এর জন্য কিন্তু এটা অ্যাডভান্স ম্যাথ না, হ্যাঁ, কারণ এগুলো প্রিভিয়াস ইয়ার আসছে, বাট অ্যাডভান্স মানে যেটা বলছি যে তোমার ইঞ্জিনিয়ার যদি মানে ইঞ্জিনিয়ারিং এ 50,000 প্রিপারেশন নিলে 30,000 এই ম্যাথগুলো স্কিপ করে। তো ইঞ্জিনিয়ারিং এর বাকি 30,000 যারা স্কিপ করছো তাদের জন্য এটা অ্যাডভান্স ম্যাথ। আর যারা ঢাবি বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের জন্য তাদের জন্য কিন্তু এই ম্যাথটা আসলে অ্যাডভান্স, কারণ তারা এরকম ম্যাথ করো না, তারা হচ্ছে 1 স্টেপ ম্যাথ করো। তো এগুলো হচ্ছে 2-3 স্টেপ ম্যাথ। ওকে, তো চলো এই ম্যাথটা বুয়েটে আসলেও এটা আমরা অ্যাডভান্সের ক্যাটাগরিতে রাখছি। বলছে 200 সেন্টিমিটার স্কয়ার ক্ষেত্রফলের পৃষ্ঠতল বিশিষ্ট একটি ধাতব কাপের উপরে, তার মানে একটা কাপ আছে। কাপ কিরকম হয় দেখতে? কাপটা আমি উল্টা করে আঁকাচ্ছি, হ্যাঁ, এই হচ্ছে কাপ। তো এটা হচ্ছে একটা কাপ, এই ধাতব কাপের উপরে এত মিলিমিটার পুরুত্বের প্রলেপ দেওয়া প্রয়োজন। তাহলে কিভাবে প্রলেপ দিব? এই কাপের উপরে মানে এখান থেকে শুরু করে এই, তো এখানে আমরা প্রলেপ দিব, একটা ধাতুর প্রলেপ দিব। তো এই ধাতুর প্রলেপ দেওয়ার প্রয়োজন, তো বলছে যে রূপার ঘনত্ব এত, এখানে আমরা রূপার প্রলেপ দিব। তো রূপার যে প্রলেপ দিব এই জন্য বলে দিয়েছে যে রূপার যে ঘনত্ব সেটা হচ্ছে এত কেজি পার মিটার কিউব। আর তড়িৎ প্রবাহ করা হয়েছে কতটুকু? তড়িৎ প্রবাহ করা হয়েছে এত। তাহলে উক্ত প্রলেপ দিতে কতক্ষণ ইলেকট্রোলাইট করতে হবে? তো কি হবে জানো, তোমার এখানে যেহেতু কিসের রূপা, সিলভার, তো সিলভার সবসময় সিলভার প্লাস হিসেবে থাকে, সিলভার সবসময় সিলভার প্লাস হিসেবে থাকে। এই যে সিলভার প্লাস, সিলভার প্লাস কি করবে? একটা ইলেকট্রন গ্রহণ করে সিলভার হয়ে যাবে এবং সিলভারটা হিসেবে এই ক্যাথোডে জমা হবে। তো ক্যাথোডে কি করবো? আমরা ওই কাপটা ঝুলিয়ে দিব, ক্যাথোডে ওই কাপটা ঝুলাই দিলেই ওই ক্যাথোডের গায়ে এটা জমা হয়ে যাবে সিলভারটা যে। তা আমাদের প্রলেপ দিতে হবে। তো আমরা তো জানি না যে ওই ঘনত্বের সাথে
বা তোমার ক্ষেত্রফলের সাথে তো আমরা রিলেশন পড়ে আসি না, আমরা পড়ে আসছি ভরের সাথে রিলেশন। আমরা জানি যে ডাব্লিউ ইকুয়াল এম আই টি ডিভাইডেড বাই ইএফ, এটা আমরা জানি। তা আমরা যদি সামহাও এখানে কি পরিমাণ ভরের সিলভার গিয়েছে সেটা জানতে পারি, তাহলে কত সময় লাগবে সেটা আমরা বের করে ফেলতে পারবো। তো ভরের সাথে আবার আমরা জানি যে ঘনত্ব, আয়তন, এগুলো রিলেশন আছে। তো তুমি যদি দেখো যে এটার ক্ষেত্রফলটা তোমার দেওয়া আছে, আবার পুরুত্বও দেওয়া আছে, তাহলে কি আয়তন, এখানকার যে আয়তন সেটা তুমি পেয়ে যাবা। আয়তন হবে ভলিউম, মানে ভলিউম যেটা, আয়তন হচ্ছে ভলিউম, তাহলে ভলিউম হচ্ছে কি বলো, ক্ষেত্রফল ইন্টু কি পুরুত্ব, এরিয়া ইন্টু পুরুত্ব। মানে ক্ষেত্রফল তো হচ্ছে মিটার স্কোয়ার, আর আরেকটা পুরুত্ব যদি হয় মিটার তাহলে মিটার কিউব। তো ক্ষেত্রফল ইন্টু পুরুত্ব। তো ক্ষেত্রফল এটা তোমার সেন্টিমিটার স্কোয়ারে দেওয়া আছে, আমরা এটাকে মিটার স্কোয়ার করে নিব। তাহলে 200 ইন্টু 10⁴ 10⁻⁴ মিটার স্কোয়ার হয়ে গেল। আর পুরুত্ব কত দেওয়া আছে, 0.2 মিলিমিটার, তার মানে এটা হবে 0.2 ইন্টু 10⁻³ মিটার। তাহলে এখান থেকে আমরা আয়তনটা পেয়ে যাব। সো আমরা দেখি আয়তনটা কত আসে। আয়তন আসে 200 ইন্টু 10⁻⁴ ইন্টু 0.2 ইন্টু 10⁻⁻3। তাহলে এটা আসে হচ্ছে 4 ইন্টু 10⁶ -6 মিটার কিউব। ওকে, 4 ইন্টু 10⁻⁻6 মিটার কিউব। ওকে, আচ্ছা, এবার কি করতে হবে, আয়তন যেহেতু পাওয়া গিয়েছে, তো আয়তন যদি তুমি পেয়ে যাও তাহলে তোমাকে ভর বের করতে হবে। তো ভর কিভাবে বের করবা মনে আছে, রো ইকুয়াল টু এম বাই ভি, তাই না? দেখো তুমি জানো যে হচ্ছে রো ইকুয়াল এম বাই ভি, রো ইকুয়াল এম বাই ভি। তো এমটাকে আমরা ডাব্লু দিয়ে লিখি, ডাব্লু বাই ভি। তো ডাব্লু ইকুয়াল ভি ইন্টু রো। তাহলে ভি কত, ভি তো তুমি পেয়েছো 4 ইন্টু 10⁻⁻6। রো কত হবে, রো হচ্ছে এত 1.05 ইন্টু 10⁴ 1.05 ইন্টু 10⁴। তাহলে এটা যদি তুমি ক্যালকুলেট করো তাহলে তুমি এখান থেকে ডাব্লু পেয়ে যাবা। তাহলে তুমি ডাব্লু পাচ্ছ 0.042, এত কেজি পাচ্ছ, কিন্তু নট গ্রাম, এত কেজি পাচ্ছ। সো কেজিটাকে তুমি গ্রামে করে নিতে পারো, 1000 দিয়ে গুণ দিলেই এটা গ্রাম হয়ে যাবে। তাহলে 42 গ্রাম, 42 গ্রাম। ঠিক আছে, তাহলে এখন এখানে তুমি বসায় দাও, কি দরকার তোমার কাছে, সময় দরকার। তাহলে সময় টি ইকুয়াল টু কত হবে, টি হবে ডাব্লু ই এফ ডিভাইডেড বাই এম আই। তাহলে ডাব্লু কত পেয়েছো 42 গ্রাম, ই হচ্ছে 2, ই হচ্ছে 2, এফ হচ্ছে 96500, এম কত, এম হচ্ছে 107.9 ইন্টু আই কত বলে দেওয়া নাই, আই হচ্ছে 12.5। ওকে, সো তুমি যদি এটা ক্যালকুলেশন করো তাহলে তুমি এখান থেকে কি পেয়ে যাবা, সময়টা তুমি পেয়ে যাবা যে এখানে কি পরিমাণ সময় লাগবে। ওকে, সো এরকম সেম টাইপের আমাদের আরো একটা ম্যাথ আছে, সেম টাইপের আর একটা ম্যাথ আছে। এটা এটা দেখো বুয়েট 18-19-এ আসছে, এটা আবার রুয়েট 19-20-এ আসছে। সো তার মানে বুঝতেই পারছো এই টাইপের ম্যাথগুলোই দেয়, একটু চেঞ্জ করে দিয়েছে। এখানে কপারের তৈরি অলংকারের উপরে এত মিলিমিটার সোনার প্রলেপ বসাতে, ঠিক আছে। আচ্ছা ভালো, তাহলে এত বিদ্যুৎ প্রবাহিত হবে আর ঘনত্ব দেওয়া আছে। ওকে, ঘনত্ব দেওয়া আছে, ক্ষেত্রফলটা দেওয়া নাই। ওকে ওকে ওকে, আচ্ছা এই যে ক্ষেত্রফল দেওয়া আছে, প্রস্থচ্ছেদ এত সেন্টিমিটার স্কোয়ার। তাহলে আমরা সেম ভাবে কি বের করব, আয়তন বের করব। তাহলে আয়তন ইকুয়াল টু কি, এ ইন্টু টি।
তাহলে 20 ইন্টু 10⁻⁻4 মিটার স্কোয়ার, আর এটা 0.1 ইন্টু 10⁻⁻3, ঠিক আছে, মিটার। তাহলে আমরা এখান থেকে আয়তনটা পেয়ে যাব। আয়তন কত আসে? 2 ইন্টু 10⁻⁻7 এত মিটার কিউব। তো আয়তন যদি আমরা পেয়ে যাই তাহলে আমরা ভর বের করতে পারবো, তাই না? তাহলে আমরা জানি যে রো ইকুয়াল ডাব্লু বাই ভি। তাহলে ডাব্লু ইকুয়াল ভি রো। তাহলে ভি কত? 2 ইন্টু 10⁻⁻7 ইন্টু রো হচ্ছে দেওয়া আছে, এই যে রো দেওয়া আছে 19 ইন্টু 10⁻3, 19 ইন্টু 10⁻3। তাহলে এটার সাথে 19 ইন্টু 10⁻3, তাহলে কত আসে? 3.8 ইন্টু 10⁻³ কেজি। এই যে কেজি পার মিটার কিউব, তো এই জন্য কেজি আসছে এখানে। তো কেজিটাকে যদি তুমি এটা গ্রামে নাও, 10⁻³ গুণ দিলে এটা আসবে 3.8 গ্রাম। তাহলে আমরা ডাব্লু পেয়ে গিয়েছি। তো দেখো আমরা জানি যে ডাব্লু ইকুয়াল হচ্ছে জেড কিউ। কি জানি আমরা? ডাব্লু ইকুয়াল টু হচ্ছে জেড কিউ। কি চেয়েছে দেখো তো, কত সময় ধরে। ওকে, আচ্ছা। তো আমরা জানি যে হচ্ছে জেড এর জায়গায় জেড রাখো, কিউ মানে হচ্ছে আইটি। এখন জেড যেটা, এই জেড কে আমরা লিখতাম হচ্ছে জেড ইকুয়াল হচ্ছে এম ডিভাইডেড বাই ই এফ। জেড মানে আমরা এটা লিখতাম। তো এই জেড কেই বলে হচ্ছে তড়িৎ রাসায়নিক সমতুল্য বা তুল্যাঙ্ক। সমতুল্য বা তুল্যাঙ্ক। তো এই তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক জেড এর মানটা কিন্তু তোমাকে দেওয়া আছে। ওকে, তো জেড এর মানটা একটু খেয়াল করো যে এখানে কোথায় ভুল হতে পারে। কেজি পার কুলম্বে দেওয়া, মানে তুমি যে লিখছো ডাব্লু ইকুয়াল জেড কিউ, তাহলে জেড ইকুয়াল হচ্ছে ডাব্লু বাই কিউ। তাহলে উপরে হচ্ছে কেজি, নিচে কুলম, তাহলে ইউনিট হচ্ছে কেজি পার কুলম। বোঝা গেল? আমি যে গ্রামে করেছি, তো গ্রামে করলে তো ভালো, বাট গ্রামটা কিন্তু আমার এখানে না করলেও হতো, কারণ আমার কেজি পার কুলম্বে দেওয়া। সো আমি ডাব্লুটা এখানে কেজিতেই নিব। তাহলে ডাব্লু ইকুয়াল হচ্ছে 3.8 ইন্টু 10⁻³ ইকুয়াল জেড হচ্ছে 6.38 ইন্টু 10⁻⁻7 ইন্টু আই কত? 0.5 ইন্টু টি। তাহলে এখান থেকে তুমি টিটা খুব আরামসে বের করে ফেলতে পারো। বের করে ফেলো। তো এটা আসে হচ্ছে 11,912.2 সেকেন্ড। ওকে, তো এত সেকেন্ড সময় লাগবে। সো আমাদের টার্নিং পয়েন্টটা কিন্তু এখানে এইটা। তো তোমরা এগুলো একটু খেয়াল রাখবা ম্যাথ করার সময়। আর আমাদের লাস্ট এই ম্যাথটা, এটাও খুবই ইজি একটা ম্যাথ। অনেকের মনে হইতে পারে যে এই ম্যাথটা অনেক বড়, অনেক কঠিন ভাবে আসে, বাট কিছুই না, জাস্ট কয়েকটা কনসেপ্ট। যেমন এই কনসেপ্টটা তোমরা জানো যে হচ্ছে সেল পোটেনশিয়াল কিভাবে বের করে। এখান থেকে আমরা সেল পোটেনশিয়াল বের করতে পারি। তো যাই হোক, এখানে কি বলছে দেখো, বলছে যে নিচের কোষটি ব্যবহারের পূর্বে এর মধ্যে এত ml এত মোলার কপার সালফেট ছিল। হ্যাঁ, তো এটা দেখেই তুমি বুঝবা যে পরবর্তীতে কত ঘনমাত্রা সেটা বের করতে বলবে। বলছে বাল্বের রোধ এত এবং এত ঘন্টা ব্যবহারের পর কপার সালফেট দ্রবণের ঘনমাত্রা। তো আমরা একটা ফর্মুলা জানি যে এস ফাইনাল ইকুয়াল টু হচ্ছে এস ইনিশিয়াল ইন্টু ভি মাইনাস আইটি বাই ই এফ ডিভাইডেড বাই কি? ভি। তো আমাদের কি কি জানা বলো তো? এস ইনিশিয়াল জানা, ভি জানা, তারপরে 20 ঘন্টা, টি জানা, তারপরে ই জানা, এফ জানা, তারপরে আইটা আমাদের জানা নাই।
তো আই আমরা কিভাবে বের করব? আই কোথায় দেওয়া? তো আই ইকুয়াল টু আমরা রোধের সাথে আয়ের একটা সম্পর্ক আছে আমরা জানি যে ভি ইকুয়াল টু আই আর, তাই না? তাহলে আই ইকুয়াল টু ভি ডিভাইডেড বাই আর, এটা আমরা জানি। সো আর আমরা এখন জানি 50, ভিটা আমরা জানি না, বিভব পার্থক্যটা আমরা জানি না। সো বিভব পার্থক্যটা আমরা পাবো হচ্ছে এইখান থেকে। তো আমরা জানি যে ই নট সেল ইকুয়াল টু হচ্ছে ই নট অ্যানোড, অ্যানোডে কি হয় অক্সিডেশন, প্লাস ই নট ক্যাথোড, ক্যাথোডে কি হয় রিডাকশন। ওকে, সো দেখো জিঙ্ক এখানে কি হবে সবসময়, যেহেতু লেফটটা সবসময় অক্সিডেশন হবে, LOAN, এটা আমি মনে রাখতে বলেছিলাম যে লেফট অক্সিডেশন অ্যানোড নেগেটিভ, তাহলে লেফটে সবসময় অক্সিডেশন হবে, তাহলে অ্যানোডে অক্সিডেশন। তাহলে এটা জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস, দেখো জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাসে কিন্তু এখানে আছে, যেটা হচ্ছে 0.76 ভোল্ট, তাহলে 0.76 প্লাস এটা হবে জিঙ্ক 2 প্লাস থেকে জিঙ্ক, কি হবে ই নট জিঙ্ক 2 প্লাস থেকে জিঙ্ক। ওকে, দেখো ই নট জিঙ্ক সরি কপার, কপার 2 প্লাস থেকে কপার, নট কপার থেকে কপার 2 প্লাস, কারণ বিজারণ হবে তো, জারণ মান কমবে, তাহলে কপার থেকে কপার 2 প্লাস দেওয়া মাইনাস 0.34, তাহলে উল্টা করলে মানে 2 প্লাস থেকে 0, মানে কপার 2 প্লাস থেকে কপার, এখানে দেওয়া আছে কপার থেকে কপার 2 প্লাস, আমার দরকার কপার 2 প্লাস থেকে কপার, তাহলে মাইনাস 0.43 দেওয়া, সো আমার এখানে উল্টে দিয়ে প্লাস 0.34 হয়ে যাবে, তাহলে কত হবে এটা 1.1 ভোল্ট। তো এটাকেই কিন্তু আমরা ভি হিসেবে চালাই দিতে পারি, সো আমরা এটাকে ই বাই আরও তো লিখতে পারি, ই বাই আর। তো ই কত পেলাম? ই পেলাম হচ্ছে 1.1 ডিভাইডেড বাই আর হচ্ছে 50, সো আমরা এখান থেকে আইটা পেয়ে যাব। আই কত আসে 1.1 ডিভাইডেড বাই 50, তো এটা আসে হচ্ছে 0.022 অ্যাম্পিয়ার। সো আই যেহেতু আমরা পেয়ে গিয়েছি, সো আমরা যদি এখন এখানে ডাটা বসাই দেই তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। এস ফাইনাল, এস ইনিশিয়াল কত 0.35 ইন্টু ভি হচ্ছে 0.25, মানে এটাকে লিটারে নিলাম, মাইনাস আই হচ্ছে 0.02, টি হচ্ছে কতক্ষণ বলো তো 20 ঘন্টা, তাহলে 20 ইন্টু 3600 3600। আচ্ছা এখানে একটু বেশি চাপাচাপি হয়ে যাচ্ছে, আমরা এক কাজ করি, এটাকে নেক্সট পেজে লিখি। দেখো আমাদের কি ছিল SF, SF ইকুয়াল টু এস ইনিশিয়াল ভি মাইনাস আইটি বাই ইএফ ডিভাইডেড বাই ভি, তাহলে এস ইনিশিয়াল ছিল হচ্ছে 0.35, ভলিউম ছিল 0.25 মাইনাস আই পেয়েছি আমরা 0.022, টি হচ্ছে 20 ঘন্টা, মানে 3600 দিয়ে গুণ দিলে সেকেন্ড হয়ে যাবে, 2 ইন্টু 96500 ডিভাইডেড বাই কি টোটাল আয়তন হচ্ছে 0.25। সো এটা যদি তোমরা ক্যালকুলেট করো তাহলে তোমরা ফাইনাল ঘনমাত্রাটা পেয়ে যাবা। মানে আমাদের জাস্ট সেম ফর্মুলা, বাট কখনো আই বলে দিবে না, কখনো টি বলে দিবে না, ওগুলো আলাদাভাবে এক্সট্রাক্ট করে নিয়ে আসতে হবে, বের করে নিয়ে আসতে হবে। করো তো কত আসে এটা, সো এটা আসে হচ্ছে 0.317 মোলার। সো দেখো তোমার ইনিশিয়াল ঘনমাত্রা ছিল কত, এস ইনিশিয়াল ছিল হচ্ছে 0.35 মোলার, আর আমাদের এস ফাইনাল আমরা পেলাম 0.317 মোলার। সো আবার আসলে কিন্তু ঘনমাত্রা এখানে ডিক্রিজ করেছে। সো এই ছিল হচ্ছে আমাদের ওভারঅল আজকের বিষয়, আমরা জাস্ট ফ্যারাডের সূত্রই পড়লাম আজকে। ওকে, এটা হ্যাঁ, তো আমরা জাস্ট ফ্যারাডের সূত্রই পড়লাম আজকে। হ্যাঁ, এর বাইরে আমরা আর কিছু পড়লাম না। এর পরবর্তীতে আমরা যেটা দেখব হচ্ছে সেল, সেল থেকে আমরা দেখব, তারপরে হচ্ছে কোনো পাত্রে রাখা যাবে কিনা।
কোনো পাত্রে রাখা যাবে কিনা এটা আমি পড়িয়ে আসছি ক্লাসে, বাট তার কিছু যদি অ্যাডভান্স প্রবলেম থাকে সেটা আমরা নেক্সট এই অ্যাডভান্স লেকচারে আর একটা পর্ব হবে জাস্ট। হ্যাঁ, মানে একটা না, আমাদের ক্লাস যেমন 2টা পর্ব তেমনি অ্যাডভান্স লেকচার হচ্ছে 2টা পর্ব। ওকে, সো এই ছিল হচ্ছে আমাদের ওভারঅল। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সাথে দেখা হবে। হ্যাঁ, তো আসসালামু আলাইকুম সবাইকে।